দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস প্রায় শেষ। এই সময় সরকারের বেশ কিছু উদ্যোগ প্রশংসিত হলেও কিছু বিষয় নিয়ে জনমনের মধ্যে অস্বস্তি আছে মোটা দাগে। আর এর মধ্যে একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, আছে প্রশাসন থেকে ফ্যাসিস্ট সহযোগীদের সমলে উপড়ে ফেলতে না পারার বিষয়টিও। ক্ষেত্রবিশেষ তাদের কাউকে কাউকে পৃষ্ঠপোষকতা দেওয়াও অভিযোগ আছে এই সরকারের বিরুদ্ধে। তবে এটা স্বীকার করতে কারো দ্বিধা নেই যে গত 15 বছরের জঞ্জাল পরিষ্কার করা 3 মাসে কঠিন। তারপরও জনগণ ইউনূস সরকারকে সময় দিতে চায় রাজনৈতিক দলগুলো। আজ আমরা সরকারের 3 মাস প্রত্যাশা প্রাপ্তি নিয়ে এই সময়ের পুরোটা জুড়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহারিন আই খান এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমি নাহারিন আই খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে ইউনূস সরকারের 90 দিন শেষ হয়ে গেছে এবং বিপ্লব, যেটা আমরা বলি গণ অভ্যুত্থান বিপ্লব যেভাবেই বলি না কেন, সেটার 100 দিনও পেরিয়ে গেছে। আপনার কি মনে হয় যে এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই 3 মাস যা করেছে আমাদের দেশের জন্য এবং যা করবে বলে আশ্বস্ত করেছে, সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি এই সরকারের? নির্মোহ বিশ্লেষণ করব? নির্মোহই করবেন। ঠিক আছে, নির্মোহ বিশ্লেষণ যদি করতে যাই, কিছু তো ভালো কথা বলতে হবে প্রথমে। যেমন ধরেন, এই যে এখন কথা বলছি, কিছু বিশেষণ ছাড়া কথা বলতে পারছি। জাতির পিতা, তারপরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এগুলো প্রায় 2 মিনিট ধরে না বলে সরাসরি কথা শুরু করতে পারছি। এটা একটা পজিটিভ থিং। একটা জিনিস যেটা হচ্ছে যে টকশো থেকে বের হয়ে কেউ একজন অ্যারেস্ট করতে আসবে না মনে হয়, এগুলো তো পজিটিভ জিনিস আছেই। কিন্তু যদি একটু চুলচেরা বিচার করতে চাই, তাহলে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আসলে কোনো নির্বাচিত সরকার নয়। যেহেতু নির্বাচিত সরকার নয়, সেহেতু তার কাজের একটা টাইম ফ্রেম থাকতে হবে। তাকে একটা আমাদের বলতে হবে যে এতদিনের মধ্যে আমরা এটা করতে চাই, ওটা করতে চাই। এবং যেহেতু এই সরকারটা এসেছেই একটা গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে এবং একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে, তাহলে নির্বাচনমুখী হতে হবে এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপ। নির্বাচন নিয়ে কিন্তু আমরা তেমন কোনো কথা শুনি না। কোনো এক সময় শুনেছি যে কোনো একজন উপদেষ্টা বলেছেন যে এই সরকারের কাজ নির্বাচন দেয়া নয়। হ্যাঁ, তাহলে এই সরকারের কাজটা কি? এগুলো নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা, ডিলেমা আছেই। যেমন ধরেন, যদি পার্টিকুলারলি কিছু বলতে যাই, যেমন আজকে একটা নিউজ আছে যে জনাব তারেক রহমানের একটি কেস ওনারা অমিট করেছেন মনে হয়। আপনি দেখেন কোন কেসগুলোকে অমিট করা হচ্ছে, যেগুলো ভেরি সফট, হ্যাঁ, মানে তেমন কোনো মানহানি বা এরকম। কিন্তু আজকে পর্যন্ত আপনি কি বলতে পারবেন যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারবেন কিনা, সেটা নিয়ে স্পষ্ট কোনো কথা আপনি শুনেছেন? আমি তো শুনিনি। কিন্তু এটি তো আসলে হওয়ার কথা ছিল। এটি হওয়ার কথা ছিল এই কারণে যে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি তারেক রহমানকে বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন যে উনার মতো নিপীড়িত, বৈষম্যের শিকার আর কোন রাজনীতিবিদ বা এই পরিবারটা ছাড়া আর কোন রাজনীতিবিদ আছে এই মুহূর্তে? আমি মনে করি না কোনো রাজনীতিবিদ আছেন। কিন্তু বাংলাদেশের সমস্যা হয়েছে কি জানেন, আমরা প্রচণ্ড একটা আবেগী জাতি। মানে আপনাকে প্রতিনিয়ত বলতে হবে স্বজন হারানোর বেদনা আমি ছাড়া কেউ বোঝে না, আমাকে মেরে ফেলার এত চেষ্টা করা হয়েছে। প্রতি মুহূর্তে আপনি এই কান্নাকাটিগুলো যদি করেন, একটা ন্যারেটিভ তৈরি হয় মানুষের ভেতরে, ইমোশনাল। আপনি কি গত 17 বছরে তারেক রহমান বা সেই পরিবারের মুখ থেকে কখনো স্বজন হারানো বেদনা শব্দটি শুনেছেন? বা উনি যে 1/11-এর পরে যেভাবে শারীরিকভাবে, মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে, এই কথাগুলো কি কখনো উনাদের নিজেদের মুখ দিয়ে এসছে? আসেনি বলেই কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হয়েছে গত 15 বছর, যে শিশুটি তখন 7 বছর বা 10 বছর ছিল, এখন সে যুবক। সেই যুবকের মাথায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে বিএনপি একটি মুক্তিযুদ্ধ বিরোধী দল, এই দলে হচ্ছে
এতিমের টাকা মেরে খাওয়ার মতো একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তাই না? পরবর্তীতে দেখা গেছে যে এটা তো আসলে মানে কোনো কিছুই না, এটার কোনো ভিত্তি নেই। জনাব তারেক রহমানের কিছু কেস আছে যেটা 3টা চার্জশিটে তার নাম ছিল না, কিন্তু পরবর্তীতে তার নামকে যুক্ত করা হয়েছে, এবং যার মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে আসলে পৃথিবীতে বেঁচে থাকতে দেওয়া হয়নি। 21শে আগস্টের কথা বলছেন? জি, তো তাকে বেঁচে থাকতে দেওয়া হয়নি। জিয়া অরফানেজ মামলায় বেগম খালেদা জিয়াকে ওখান থেকে বাদ দেওয়া হয়েছেন, কিন্তু তারেক রহমান সম্পর্কে কি আমরা কিছু শুনেছি? কেন আমরা আজকে পর্যন্ত শুনতে পারি না এই সরকারের মুখ থেকে যে তারেক রহমান এই দেশে আসতে পারবেন কিনা, বা তার কেসগুলোর কি হয়েছে? এখন আপনি কোথায় কোন মানহানির মামলা হলো বা ছোটখাটো কিছু মামলাকে আপনি সরিয়ে দেখাচ্ছেন যে তার প্রতি হচ্ছে, কিন্তু 3 মাস তো দীর্ঘ সময়, 3 মাসে তো এটা শোনার দরকারই ছিল, তাই না? আমি আপনার কাছে আসবো, আমি একটু মোশাররফ ভাইকে শুনে আসি। মোশাররফ ভাই, আমরা আলোচনা করছিলাম যে এই সরকারের 3 মাস ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, আপনার কাছে কি মনে হয় যে জনগণের যে প্রত্যাশার যে প্রাপ্তি, যে দীর্ঘ 15 বছরের যে এক ধরনের মানে জগদ্দল পাথর চাপিয়ে ছিল আমাদের জাতির ঘাড়ে, তারা কি রিলিফ পেয়েছে এবং তাদের কাছে কি কোনো আশার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং এনটিভির দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 3 মাস যদি আপনি এক হিসাবে গাণিতিক হিসাব করেন তাহলে একদিকে দীর্ঘ সময়, আবার কোনো সময় না, কিন্তু মূল্যায়ন করতে হবে আপনি এই 3 মাসে কি কাজটা করেছেন সেটার উপর। যে কথাটি প্রফেসর বলেছেন আমি তাকে সাপোর্ট করি, যে এই সরকারের মূল লক্ষ্য কি, যে শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট সরকার গত 15.5 বছরে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের বাক স্বাধীনতা বলেন, ভোটের অধিকার বলেন, বিচারের স্বাধীনতা বলেন, সামগ্রিকভাবে একটা আমাদের সমাজকে একটা বৈষম্যমূলক একটা সমাজে পরিণত করেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই কিন্তু এই ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, না তো রাজনৈতিক পলিটিক্যাল গভর্নমেন্টই ক্ষমতা নিত। কারণ আমাদের অন্যতম একটা দাবি ছিল যে রাজনৈতিক দলের অধীনে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয় না। এটা রাজনীতি, এটা আমি স্বীকার করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে। যার জন্য আমরা কি দাবি করেছিলাম, যে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ এবং জনগণের অধিকারটা প্রতিষ্ঠার জন্য একটা নিরপেক্ষ সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার দরকার। ঠিক সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে। আমরা একটু সাংবিধানিকভাবে বিশ্লেষণ করি, আমাদের সংবিধান, বর্তমান যে সংবিধান বিদ্যমান, মানে শেখ হাসিনা 75 সংশোধনের মাধ্যমে যে সংবিধান তৈরি করেছে, সেই সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো ব্যবস্থা নেই। এটা কেন হয়েছে? এটা যখন খুনি হাসিনা পালিয়ে গেছে তখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং কনস্টিটিউশনে এটা মেকআপ করার কোনো সুযোগ নেই, যার জন্য রাষ্ট্রপতি 106 ধারা অনুসারে সুপ্রিম কোর্টের একটা মতামতের ভিত্তিতে এই সরকারটা গঠন করেছিল। আমি জানতে চাই যে ওই যে আপনি বলছেন যে 3 মাস বড় কথা না, 3 মাস হয়তো গাণিতিকভাবে দেখলে অনেক সময়, আবার কি কাজ করেছে 3 মাসের মধ্যে সেটা একটা হিসাবের একটা বিষয় আছে। তা আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা কোন দিকে? আমি যে কথাটি বলছিলাম, আমি কি এই সরকারের মূল্য, মানে আমাদের যে প্রত্যাশা, মানে আমরা যারা নাগরিক, আমাদের প্রত্যাশা যে শেখ হাসিনার এই জঞ্জাল থেকে বাংলাদেশে গণতান্ত্রিক সড়কে তুলে দেওয়া, যার মূল কাজটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের উপর বর্তাচ্ছে। যার জন্য আপনাকে আমি বিরতির আগে বলেছিলাম যে কনস্টিটিউশনে আমাদের না থাকার পরও জাতির বৃহত্তর স্বার্থে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টকে গঠন করার জন্য আমাদের সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছে। সুতরাং তাদের দায়িত্বটা কিন্তু অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত কঠোর হওয়া উচিত। আপনার মূল আমাদের অভিযোগটা কি, যে হাসিনা সব কিছুকে নগ্ন দলীয়করণ করেছে। তাহলে আপনি 3 মাসে আপনার এই দলীয়করণের জঞ্জাল দূর করার তো আপনার মূল কাজটা আগে, কারণ আপনি যে কোনো সাফল্য অর্জন করতে হলে আপনাকে তো আপনার টিমটাকে সাজাতে হবে। আপনার টিম যদি সাজানো না, আপনি ধরেন একটা ফুটবল টিম সাজালেন, আপনি সব কিছু সাজালেন, আপনার গোলকিপার দুর্বল, তাহলে আপনি কি জিততে পারবেন? যেই শট গোলে করবে সেই তো গোল হয়ে যাবে। তো আজকে ইউনূস গভর্নমেন্টের সবচেয়ে বড় দুর্বলতা হলো প্রশাসনে এখন আওয়ামী লীগের সেই দৈত্যরা রয়ে গেছে, এখন আপনি পরিবর্তন করতে পারেন নাই। তাহলে আপনি আপনি যেই ডিসিশন নেন না কেন, যেই পরিকল্পনা করেন না কেন, সেটা আপনি বাস্তবায়ন করবেন কীভাবে? আপনি পাচ্ছেন না। যার জন্য আপনি আপনার শিরোনামে বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই সরকারের কিন্তু 2টি কাজ আপনাকে মনে রাখতে হবে। একটা হলো আগামী দিনে দেশটাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, অন্যদিকে তার একটা ডেইলি কাজ হলো রুটিন রাষ্ট্র পরিচালনা করা। রাষ্ট্র পরিচালনার অন্যতম কম্পোনেন্ট হলো এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা, নিয়ন্ত্রণ। আপনি কেন পাচ্ছেন না? কারণ মানুষের মধ্যে এই কনফিডেন্সটা নাই যে আপনি পারবেন। আচ্ছা,
আপনাকে একটা উদাহরণ দিলে আপনি আমি প্রায় বলি এই কথাটা এখন ইদানিং টক শো, এটা খুব প্রাসঙ্গিক। আপনার মনে আছে, আমি জানি না তখন আপনি স্টুডেন্ট কোন ক্লাসের, 1990 এরশাদের পর যখন বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, অস্থায়ী রাষ্ট্রপতি, উনি কিন্তু মাত্র 3 মাস সময় পেয়েছিলেন, আপনার মনে থাকার কথা। আচ্ছা, 3 মাসে বাংলাদেশের ইতিহাসে যদি আপনি কোনো উল্লেখযোগ্য ইলেকশনের কথা বলেন, সেটা 91-এর গভর্নমেন্ট, মাত্র 3 মাসে। এবং স্বৈরাচার এরশাদ 9 বছর জগদ্দল পাথরের মতো বসেছিল। এবং এবার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এবার হলো শেখ হাসিনা তার দল বল, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সব পালিয়ে গেছে। আর ওই সময় এরশাদ সাহেব কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে উনি কিন্তু বাংলাদেশে ছিলেন এবং ইলেকশন করেছেন। ওনার দল 91-এ এখন পর্যন্ত এই বাংলাদেশে 90-এর পর সর্বোচ্চ সিট পেয়েছিলেন 35 সিট। 35 সিট পরের বাড়ি না, ওই নির্বাচন, মানে ওই তো 91 নির্বাচন জেলে থেকে, জেলে থেকে। অথচ এখন কিন্তু আওয়ামী লীগ নাই, হাসিনা নাই। তাহলে আপনার আপনি কোন মানে আপনি সংকটটা মোকাবেলা করছেন কোনো মনে নেই, তাহলে আপনি কেন ব্যবস্থা নিতে পারছেন না? কেন আপনি রাজনৈতিক দলগুলো তাকে সাপোর্ট দিচ্ছে, এবং রাজনৈতিক দলগুলি কি বলেছে, আমরা নিঃস্বার্থভাবে তাকেই দেই। এখন নানা কথা উঠছে সংস্কারটা কি? সংস্কারকে আমরা চাই না? আমরা তো অবশ্যই চাই। আপনারা তো সংস্কার দিয়েই দিচ্ছেন। না, আমরাও চাই। আমরা তো আমাদের সুনির্দিষ্ট 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। আমি সেটাই বলছি। আমরা জামাত প্রস্তাবনা দিয়েছে, আমরা বাম গণতান্ত্রিক যে জোট আছে তা দিয়েছে। তাহলে আপনার কাছে এই সংস্কারের সকল প্রস্তাবনা তো আপনার টেবিলে। এখন আপনি চুজ করবেন, আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন, কোনটা আপনি রিজেক্ট করবেন। দিস ইজ ইউর ওয়ার্ক। অথবা আপনার ভাবনাটা কি, এর মধ্যে আপনি সমন্বয় সাধন করবেন। কিন্তু সেখানে তো আপনার কোনো ভূমিকা দেখি না। বরং আমরা যে কথাটা বলেছি, হ্যাঁ আপনি করেন, আপনাকে কতদিন সময় লাগে আমাদের জানান, আপনি একটা রোড ম্যাপ দেন যে আমি এতদিন আমার সংস্কারে লাগবে, এতদিন আমার এইটাকে বাস্তবায়ন করতে লাগবে, এতদিন আমার নির্বাচন করতে লাগবে, আমাদের তো আপত্তি নেই। কিন্তু আপনি বলাচ্ছেন, আপনি কোনো কথা বলছেন না। বরং আপনি যে কথা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা নানা ফর্মুলা দিচ্ছে, সংবিধান বাতিল করে দিতে হবে, রাষ্ট্রপতি চেঞ্জ করে দিতে হবে, আমাদের আপত্তি নাই। কিন্তু আপনি কোন বিষয়ের কোন ধারায় করবেন, কোন নিয়মের মধ্যে ফেলবেন, আপনি সেটা বলেন। আমাদের তো এটা এই সরকার ফর্ম বাই এ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, আপনি এর বাইরে তো আপনি যান নাই। আপনি যদি একটা বিপ্লবী গভর্নমেন্ট হতেন অথবা অভ্যুত্থানের সরকার হতেন, তাহলে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে বসে শপথ নিতেন। আপনি কেন গেলেন? কারণ আপনি কনস্টিটিউশনকে মেনে আপনি এই সরকারটা পরিচালনা করছেন। সুতরাং আপনাকে এখন যা কিছু করতে আপনি কনস্টিটিউশনাল ফ্রেমের মধ্যে আপনাকে করতে হবে। এখন আপনি তারপরও কি আমরা সংস্কার করব না? অবশ্যই সংস্কার করব। কারণ বিএনপির আপনার এই রাষ্ট্র 31 দফার মধ্যে যদি দেখেন, অনেক কিছু আপনি পাবেন যেটা নতুন চিন্তার খোরাক দিয়েছে। যেমন আপনার আছে কি, যে আমাদের যেটা রাজনৈতিক দলগুলোর মূল দাবি, এবং আমি মনে করি এই দাবি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই, সেটা একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আগামী নির্বাচনের জন্য। সকল দল এবং সকল মানুষ এটাকে চায়। আপনি যদি একটা ওপিনিয়ন পোল করেন, এখন করেন আপনি টকশো অবস্থায়, আমার মানে 99% মানুষ বলবে যে উই ওয়ান্ট কেয়ারটেকার গভর্নমেন্ট জাস্ট নাও। মোশাররফ ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু নাহারি খানের কাছে আসি। সেটা হচ্ছে যে মোশাররফ ভাই বললেন যে প্রশাসন থেকে এখনো আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট সরকারের যারা সহায়তাকারী ছিল তারা এখনো রয়ে গেছে, সব নির্মূল করতে পারেনি। কিন্তু আমরা আবার অন্যটা দেখছি যে এই সরকারই সম্প্রতি দুজন উপদেষ্টা নিয়োগ করেছে যারা বিতর্কের ঊর্ধ্বে নয়, তাদেরকে নিয়েও নানা রকম কথা হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, একজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার একজন আসামি। আর একজনের বিরুদ্ধে অভিযোগ যে উনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে কালচারাল একটা ফুড সোলজার হিসেবে কাজ করেছেন। তো আপনার কাছে কি মনে হয় বিষয়টা? এটা বলার আগে যিনি সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন, তিনি যোগদান করেই কিন্তু বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু দিলে, উস্কানিমূলক কিছু দিলে দেখে নেওয়া হবে, সমস্যা হবে। তো আমি তো বলতে আসলে ভয় পাচ্ছি ওনাকে নিয়ে কিছু, যে কি সমস্যা আবার হয়ে যায়। কারণ প্রথমে একটা হুমকি দিয়ে উনি এসছেন। দেখুন, সংস্কৃতি কি নাচ করা, গান করা বা সিনেমা করা? সংস্কৃতি তা নয়। সংস্কৃতি একটা বিশাল বিষয়, এবং সংস্কৃতি হচ্ছে আপনি যাকে ধারক এবং বাহক, আপনার চারপাশে যা কিছু হচ্ছে সব কিছুই। তো সংস্কৃতি বলতে যে সরকার শুধু নাচ গানকেই বোঝে, যেটা আমরা পূর্ববর্তী ফ্যাসিস্ট গভর্নমেন্টকেও দেখেছি, যে
কোনো একজন সঙ্গীত শিল্পী যার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই বা রাজনীতির কোনো অভিজ্ঞতাই ছিল না, উনি গান গাইতে পারতেন বলে উনাকে সংসদে আনা হয়েছে এবং সংসদে গান হয়েছে, নাচটাই মনে হয় শুধু হয়নি, কবিতা আবৃত্তি থেকে শুরু করে সবই এই সংসদে হয়েছে। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে যার নিয়োগ নিয়ে আমরা এত কথা বলছি, আপনি দেখুন যতই আপনি বলেন না কেন, যত প্রগতির কথাই বলেন, গ্লোবালাইজেশনের কথা বলেন, কিন্তু এটি কিন্তু একটি মুসলিম রাষ্ট্র, এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। এই রাষ্ট্রতে লিটনের ফ্ল্যাট নামক একটি তরুণ প্রজন্মের কাছে একটা গোপন ঘরের সন্ধান কিন্তু এই ফারুকী সাহেবই দিয়েছেন। এটি একমাত্র জাতি যারা ভাষার জন্য জান দিয়েছে, তাই না? 21শে ফেব্রুয়ারির মতো কিছু পৃথিবীর ইতিহাসে আর নাই। বাংলা ভাষাকে বিকৃত করার জন্য আমি মনে করি মুস্তফা সরওয়ার ফারুকীর ভূমিকা সবচেয়ে বেশি। কারণ আপনি কথ্য ভাষার একটা প্রচলন, উনার আগে বাংলাদেশের টেলিভিশনে কোনো নাটক, কোনো মিডিয়াতে এত স্ল্যাং, এত বাজে কথার কিন্তু ছড়াছড়ি হয়নি। তাহলে এই যে পুরো একটা তরুণ প্রজন্মকে আপনি একটা ডিজুস জেনারেশন বানিয়ে দিচ্ছেন, ডিজিটালি জুস খাওয়াচ্ছেন, এবং শব্দের ব্যবহার যেটি আপনি পর্দার অন্তরালে হতো সেটাকে আপনি প্রমোট করছেন, তাহলে এইটা কি আপনার মনে হয় না যে আগে উনি কোনো ম্যান্ডেট ছাড়া করতেন, এখন উনি ম্যান্ডেট নিয়ে মানে একেবারে প্রকাশ্যে সরকারের সহযোগিতায় এই সংস্কৃতি, এই ভাষা, এই বাংলা ভাষাটাকে একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে? এটা তো উনি করছেনই। আবার আপনি দেখেন যে উপদেষ্টা নিয়োগ নিয়ে আজকে কিন্তু রাস্তায় আন্দোলন হচ্ছে, আজকে রংপুরের উপদেষ্টা চাচ্ছেন তারা। আপনি এটাতেও কি নেপোটিজম দেখতে পাচ্ছেন না? বিএনপিকে নিয়ে বলা হয় যে একটা দল পরিবারতন্ত্র, শেখ হাসিনাকে নিয়ে বলা হয় বা স্বজনপ্রীতির কথা সবসময় আসে, কিন্তু আপনি দেখছেন একটা পার্টিকুলারলি জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে আপনি উপদেষ্টা দিচ্ছেন, তাই না? তো এটাও তো এক ধরনের নেপোটিজমকে আপনি প্রমোট করছেন। আরও যদি আমি এখানে আরও কিছু বলতে চাই, যেমন ধরেন যেহেতু মিডিয়া নিয়ে কথা হচ্ছে, আজকে আপনার চ্যানেলেই একটা নিউজ হয়েছে যে 3 মাসে শেখ হাসিনা টেলিফোন কনভারসেশনগুলো যে লিক হয়েছে। আপনি আমাকে বলেন যে একটা দেশে ওনার টেলিফোন কনভারসেশন লিক হচ্ছে, এটা কি সরকার করছে? যদি সরকার করে থাকে, আপনি কি কারো কাছ থেকে শুনেছেন যে এই লিকটা কোথায় থেকে হচ্ছে? এই যে আমরা এত কথা বলেছি যে এনটিএমসি নিয়ে, না, যে আমাদের টেলিফোনে আড়ি পাতা হতো, পেগাসাস কিনা হয়েছে, এই সরকারে যারা ছিলেন তাদের মধ্যে আসিফ নজরুল স্যার, উনি তো প্রতিবারই এসব কথা বলতেন, কিন্তু এখন পর্যন্ত কেন এই সরকারের কোনো একজন মুখপাত্র এসে আপনাকে বলছে না যে এই টেলিফোন কলগুলোর ফাঁস তারা করছে না? তাহলে আমি কিভাবে নিশ্চিত আজকে যে আপনি আমার কথা আড়ি পেতে শোনেন না? এই ধরনের দেখুন, একটা সাপ্রেশনের মধ্যে আপনি যখন থাকবেন, আমি কিন্তু কথা শুরুর আগেই বললাম যে নির্মোহভাবে বলবো, কারণ কি আমার ভেতরেও মনে হচ্ছে যে আল্লাহ, এরকম কি কিছু হতে পারে নাকি আবার? তাহলে এটাকে আপনি মনে করেন না যে এই সরকারের দায়িত্ব? কেন ডিজিএফআই এর মতো একটা সংস্থা যেটার 80% কাজ করেছে বিরোধী দলকে দমন এবং নিপীড়ন করার জন্য, কেন ডিজিএফআই এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এগুলো বন্ধ হচ্ছে না এই দেশ থেকে? কেন হচ্ছে না? আবার ডিজিএফআই তো ধরেন আপনার তাদের কাজই তো আর কি দেশকে বহিঃশত্রুর হাত থেকে, বহিঃশত্রুর হাত থেকে, কিন্তু আপনাকে পলিটিক্যাল দলকে, বিরোধী দলকে নিপীড়নের জন্য আমি মনে করি গত 15 বছর ডিজিএফআর 80% কাজ ছিল বিরোধী দলকে দমন এবং নিপীড়ন করা, তাই না? তাহলে এটা তো একটা ক্লিয়ার স্টেটমেন্ট আপনার সরকারের কাছ থেকে আসতে হবে যে এই টেলিফোন কলগুলো তারা লিক করে না, তাদের লোকজন করে না, কারণ ডেটা প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমার কথায় আড়ি পাততেই পারেন না, এবং এইটা দেখেছেন আপনি বিভিন্ন মিডিয়াতে। 71 নামের একটি চ্যানেল ছিল যেটা এই লুকিয়ে কথা শোনা নিয়ে একদম একটা বড় বড় 1 ঘন্টার অনুষ্ঠান করেছে। হ্যাঁ, সাংবাদিকতার এই জায়গাগুলো এসছে। আবার আমি যদি আরেকটু অন্য প্রসঙ্গে বলি, আমি যেহেতু পরিবেশ পড়াই, পরিবেশ নিয়ে দেখেন আপনি সেন্ট মার্টিন নিয়ে একটা ঘটনা ঘটে গেছে না, আপনি রাতারাতি সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছেন। আমাদের পরিবেশ বিষয়ক উপদেষ্টা উনি বলেছেন যে সেন্ট মার্টিন নিয়ে সব প্রশ্নের জবাব উনি দিতে পারবেন না, এটা হচ্ছে একটা প্রবাল দ্বীপকে রক্ষা করার জন্য হচ্ছে। আপনার কি মনে পড়ে আমি যখন খুব ছোট স্কুলে পড়তাম তখন শুনেছি যে 2020 সালের দিকে বাংলাদেশ ডুবে যাবে? এটা কিন্তু আমরা শুনেছি, এটা শুনেই বড় হয়েছি। এখন পর্যন্ত কি বাংলাদেশ ডুবেছে? বরং অ্যাজ এ জিওগ্রাফার আমি বলতে চাই যে যে পরিমাণ সেডিমেন্টেশন বাংলাদেশে হয়েছে, নতুন ভূমি হয়েছে, সেটা কিন্তু তুলনাহীন। তাহলে এই যে আপনি বলছেন 2040 সালে প্রবাল দ্বীপ, হ্যাঁ আমি অবশ্যই প্লাস্টিক ব্যান থেকে শুরু করে প্রবাল দ্বীপ রক্ষার পক্ষে, কারণ আমি পরিবেশ পড়াই, কিন্তু রাতারাতি আপনি একটি সকালবেলা ওখানে যারা রিয়েল স্টেক হোল্ডার আছে তাদের জীবন জীবিকার কথা চিন্তা না করে আপনি বন্ধ করে দিলেন পর্যটন শিল্প। ঠিক আছে, সেটাও না হয়
ধরে নিলাম যে আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি গতকাল মনে হয় বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছেন, সেখানে একজন বলছেন যে সেন্ট মার্টিনের ছেলে সে চিটংয়ের একটা মেয়ে বিয়ে করেছে, তা শ্বশুরবাড়ি যেতে পারছে না। আপনার কাছে এটা খুব সিলি বা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা সোশ্যাল কনটেক্সটটাকে আপনি ভেবে দেখেছেন? এটা নিয়ে কি হতে পারে? এটা নিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে, বা এই যে যারা ঝালমুড়ি বিক্রি করে, কিন্তু যার পরিবেশটাও তো আপনাকে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু পরিবেশ দেখতে হবে। আপনি কি মনে করেন যে ইন্টারিম গভর্নমেন্টের কাজ এই মুহূর্তে পলিথিন ব্যান করা আর সাইলেন্ট জোন ক্রিয়েট করা? আমি মনে করি না। আমি মনে করি যে পরিবেশ অত্যন্ত ডেলিকেট একটা বিষয়, এটি একটি স্লো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন আজকে ডক্টর ইউনুস কিন্তু কপ সম্মেলনে যে বলেছেন যে উনি অ্যানালগ সিভিলাইজেশন চান। হতে পারে ডিজিটাল সিভিলাইজেশন দেখে দেখে আমরা এত বেশি ত্যক্ত এবং বিরক্ত হয়ে গেছি। অ্যানালগ সিভিলাইজেশন আমি এটাকে সাপোর্ট করি, যে আপনার যত কম কার্বন ফুটপ্রিন্ট আপনার পৃথিবীতে পড়বে এবং পজিটিভ কার্বন ফুটপ্রিন্ট পড়বে, সেটা অবশ্যই খুব ভালো। কিন্তু আমি মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্টের কাজ এই মুহূর্তেই সব কিছু এমন করে বন্ধ করে দেয়। যে দেখেন, আপনি ঢাকায় এসি রুমে বসে একটা ডিসিশন নেন সেই গ্রামের একটা মানুষের জন্য, কিন্তু আপনার তো তার কাছে যেতে হবে। সব সময় কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ ঠিক নয়, আপনাকে বটম আপ অ্যাপ্রোচে যেতে হবে। আপনার তাদের কথা শুনতে হবে, তাদের সমস্যাগুলো। আপনি একটা মানুষকে এরকম একটা ডিসিশনে একদিনের মধ্যে তার জীবন জীবিকাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিচ্ছেন, তিনি না খেয়ে থাকছেন, সেই দায়িত্ব কি এই সরকারের নিতে হবে না? অবশ্যই নিতে হবে। তার সাথে সাথে দেখেন, সেন্ট মার্টিন নিয়ে কিন্তু একটা ডিলেমা আছে। শেখ হাসিনা কিন্তু বলে গিয়েছে যে সেন্ট মার্টিন আমি দিতে চাই না দেখে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা আমাকে দেখতে পারে না, অনেক কিছু বলেছে। তাহলে এইটাও যে সেটার একটা পার্ট না, এই গভর্নমেন্টের কাছ থেকে কি এই কথাটা আসার দরকার ছিল না যে সেন্ট মার্টিন নিয়ে তাদের কোনো পরিকল্পনা নাই? সেন্ট মার্টিনের ভেতর যারা আছেন তারা কিন্তু ঠিকই ভাবছেন যে আল্লাহ, আমরা কি তাহলে বেহাত হয়ে যাচ্ছি কিনা? তাহলে একটা সরকার শুধু তো সরকার না, আপনাকে মানসিক স্বস্তি দেওয়াটাও কিন্তু সরকারের একটা কাজ। আবার দেখেন, এই সরকার আরেকটা কাজ করেছে, আসলে কি বলবো, গণভবনকে জাদুঘর ঘোষণা করা হয়েছে। বলেন তো ইতিহাস কে লেখে? ইতিহাস কিন্তু লেখে যে জয়ী হয়, তাই না? তো জুলাই মাসে একটি অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, যেটি হয়েছে, তার জন্য আপনি একটি জাদুঘর বানিয়ে দিলেন এমন একটা জায়গায়। ঢাকা শহর হচ্ছে মানে পৃথিবীর একটি জনবহুল শহর, এবং আমি মনে করি যে গণভবনের ঠিক এরিয়াটা আমার জানা নেই, কিন্তু সবচেয়ে বেশি জায়গা নিয়ে গণভবন আছে। তাহলে সবচেয়ে বেশি জায়গা নিয়ে যেটা আছে, তাকে আপনি একটি জাদুঘর করার ঘোষণা দিলেন কেন? এটা কি একটি ইনস্টিটিউট হতে পারে না, যেখানে ইতিহাস নিয়ে, কারণ ইতিহাস নিয়ে তো আমাদের মানে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে বাংলাদেশের ইতিহাস নিয়ে। তাহলে আপনি গণভবনকে ঘোষণা, আমি মনে করি না যে এই সংস্কৃতি থেকে বের হতে হবে। যেমন আমার কাছে সবসময় মনে হচ্ছে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড বলার পর থেকে মাস্টার মাইন্ড, জাতির পিতা, এগুলোকে আমি সেম এক জায়গাতেই দেখতে পাচ্ছি। যে জাতির পিতা বা এই বিশেষণগুলো যেমন আমাদেরকে কুরে কুরে খেয়েছে, না বললে কিছু হবে না। একজনকে আপনি মাস্টার মাইন্ড বলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন যে পূজনীয় করছেন। রাজনীতিতে বা দেশে এত পূজা করার দরকার নাই, এত বিশেষণের দরকার নাই। আপনি দেখবেন এখন টকশোগুলোতে মোটামুটি 10 মিনিট বিশ্লেষণ হয় যে এটা কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান। আপনার কি এটা খুব বেশি জরুরি যে বিপ্লব না গণ অভ্যুত্থানের থিওরিতে এটা ফেলার দরকার নেই। আপনি একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে দূর করতে পেরেছেন, আপনি নতুন একটা স্বপ্ন দেখাচ্ছেন, এই স্বপ্ন নিয়ে চলেন না। মানে এটা নিয়ে এত কিছু করার, এত গবেষণার দরকার নাই। কিন্তু আমরা তো আসলে এগুলো থেকে বের হতে পারি না। ইতিহাস বুকে নিয়ে বেঁচে থাকা একটা জাতি, এবং অলংকার করে বেঁচে থাকা, নিজেকে যত আপনি অলংকৃত করতে পারবেন ততই মনে হয় এই জাতি তৃপ্তির ঢেকুর তোলে, তাই না? ধন্যবাদ মোশাররফ ভাই। আমি আপনার কাছে আসি যে আপনারা শুনলাম যে 10 বিভাগে আপনারা বিভাগীয় সমাবেশ করবেন, এবং আপনাদের এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা শেখ হাসিনা পালিয়ে গেছে তার দল মাঝে মাঝে যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে, এবং পাশাপাশি সংস্কারের পাশাপাশি রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে। তো আপনার কাছে সরকার তো বলেছে যে ডিসেম্বরে সংস্কার কমিটির রিপোর্ট পেলে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। তো এর থেকে আপনার আশ্বস্ত হতে পারছেন না নাকি? না, একটা আপনি দেখবেন আমাদের বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাজ কি? জনগণের সেন্টিমেন্টকে ধারণ করা। এবং কোনো রাজনৈতিক দল যখন জনগণের পালসটা বুঝতে না পারে, তখনই কিন্তু তার মাঝে একটা পতনের ধ্বনি কিন্তু আমরা শুনতে পাই। আমরা তো বিএনপির গণমানুষের দল, আমরা তো মানুষের কি মানুষ চাই এটাকে আমরা বোঝার চেষ্টা করি। তার মানে আপনারা বলতে চাচ্ছেন জনগণ নির্বাচন চায়? অবশ্যই। একটা দেশে বিশেষ করে বাংলাদেশের মতো একটা জনবহুল এবং সমস্যা সংকুল একটা দেশে
এটা দীর্ঘদিন কি একটা অনির্বাচিত সরকার চলতে পারে? আপনি যেই সংকটগুলি আমাদের দেখা দেবে, অলরেডি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, এখানে পরান রাজনীতি এবং আমার মনে হয় ইন্টারন্যাশনাল একটা কানেকশন আছে। আপনার কোনো দেশ একটা ইন্টারিম গভর্নমেন্টের সাথে একটা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ চুক্তি করবে না। তাহলে আপনার যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক না হয়, আপনার যদি কোনো প্রজেক্ট আপনি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে দেশে কর্মসংস্থান কীভাবে হবে, অর্থনৈতিক প্রবাহটা আপনার কীভাবে তৈরি হবে? হবে না। কিন্তু ইউনূস গভর্নমেন্টকে তো আপনার বিশ্ব খুব আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে এবং তারা বলছে তার সাথে আছি। না, সেই সাপোর্টটা দিচ্ছে, কিন্তু সাপোর্টটা নেওয়ার মতো সেই পরিস্থিতিতে আপনাকে ক্রিয়েট করতে হবে। সেই সাপোর্ট তো আমরাও দিচ্ছি, আমরাও তো দিচ্ছি। আজকে বাংলাদেশে অল দ্য পলিটিক্যাল পার্টিজ এবং আমরা যে এই যে নাগরিক যেটা বলেন, তাকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এর চেয়ে তো বড় মানে সুবিধা কোনো গভর্নমেন্ট পেয়েছে বলে রাজনৈতিক সরকারও কিন্তু তার একটা প্রতিপক্ষকে মোকাবেলা করে তাকে এগোতে হয়। এখানে কিন্তু সেই চ্যালেঞ্জটা কিন্তু এই সরকারের নেই। সুতরাং আপনাকে তাদেরকে এখন এই জনগণের সেন্টিমেন্টটাকে ধারণ করে যায়, যার জন্য আমরা কি চাই। আপনি দেখবেন বিএনপি কিন্তু এখন হলো একটা রাজনৈতিক দল, অথচ 5 তারিখের পর আমাদের নেতা কর্মী সমর্থক বা দলের ভূমিকা আমাকে চিন্তা করেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রথম দিন ভাষণে কি বলেছে? বিএনপির সকল নেতাকর্মীদের গিয়ে মানুষের পাশে দাঁড়ান, তাদের বিপদে আপদে সহায়তা করেন, কোনো শক্তি যেন এই আমাদের বিজয়কে নস্যাৎ না করতে পারে। এবং উনি স্পষ্ট ভাষায় বলেছে, ডক্টর ইউনূস ব্যর্থ হওয়া মানে আমরা ব্যর্থ হওয়া, বাংলাদেশ ব্যর্থ হওয়া। এর চেয়ে বিএনপি আর কি সমর্থন দেবে বলে আপনি মনে করেন? না, বিএনপির সমর্থনের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বিএনপি কি প্রেসারে রাখতে চায় না, প্রেসারে না। তাহলে এই ধরনের সমাবেশের অর্থ কি? যে কোনো রাজনৈতিক দলের একটা কিন্তু একটা স্বাভাবিক কার্যক্রম আছে। আমরা তো সাংগঠনিক কার্যক্রম প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। তারই একটা অংশ হিসাবে সারা বাংলাদেশে দলকে মোবিলাইজ করা, নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করা। এবং আপনি জানেন শেখ হাসিনার 15 বছরে এফএসি সরকারের আমলে ঠিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের পরিচালনা করতে দেয়নি। তারপরে তো করেছেন আপনারা, করেছি। আপনি দেখবেন একটা বিভাগীয় সমাবেশ আমরা করেছি, 3 দিন 4 দিন আগে আমাদের লোকজনকে যেতে হচ্ছে, কখনো লঞ্চে, কখনো নৌকায়, কখনো হেঁটে, কখনো বাসে, কখনো কলা গাছের ভেলা তৈরি করে। এত কষ্ট করে কোনো আমাদের লোক এসেছে, যার কারণে কিন্তু এই গণ অভ্যুত্থানটা সফল হয়েছে। আমরা হয়তো কেউ বলার চেষ্টা করে মাত্র 1 মাস 5 দিনের আন্দোলন, একটা সরকার চলে গেছে। ইম্পসিবল আমরা বলতে চাই। এই যে 16টা বছর বাংলাদেশের মানুষ যেই আত্মত্যাগ, যেই নির্যাতন, জেল, জুলুম, মিথ্যা, এই যে গায়েবী মামলা, আজগুবি মামলা, যার কারণে বাংলাদেশটা কিন্তু উত্তপ্ত হয়েছিল। সে উত্তপ্ত করাইতে শুধু একটু আগুন জ্বালানোর দেরি ছিল, যেটা করেছে হয়তো এই বৈষম্য, মানে ফিনিশিং টাচটা তারা দিয়েছে। কিন্তু আপনাকে মাঠটা তো তৈরি করতে হয়েছে। যার কারণে আপনি কি দেখেন, এই আন্দোলনে দেখবেন প্রায় 1,500-এর মতো লোক শহীদ হয়েছেন। জাতীয়তাবাদী আমাদের প্রায় 457 জন লোক নিহত হয়েছে। তাইলে যদি আমাদের লোক যদি আন্দোলন সংগ্রাম না করতো, রাস্তায় না থাকতো, এরা কেন নিহত হতে? এরা কি ইচ্ছা করে নিজের জীবনকে উৎসর্গিত করেছে? তা না। অর্থাৎ আমরা চেয়েছিলাম ফেসি শেখ হাসিনা বিদায় হোক, যার জন্য আমরা সর্বাত্মক শক্তি আমরা কিন্তু প্রয়োগ করেছিলাম। আর যে জিনিসটা আপনার মনে আছে যে আমরা কৌশল কিছু নিয়েছিলাম এই আন্দোলনে, সেই হলো যে শেখ হাসিনা বলেছে এখানে বিরোধী দল অর্থাৎ বিএনপির মদত আছে, যাতে এই মোড়কটা দিয়ে আন্দোলনকে তারা দমন না করতে পারে। তার জন্য কিন্তু বিএনপির একটি চমৎকার কৌশল ছিল, যার জন্য দেখবেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই চাপের মধ্য থেকেও উনি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তার বক্তব্যগুলি কি করতে হবে এগুলো নির্দেশনা দিয়ে গেছে। তো সুতরাং এই বিজয় আমাদের সবার, বরং যারাই তাদের কিছু বক্তব্যের কারণে আমাদের এই ঐক্যকে বিনষ্ট করতে চায়, আমরা অনুরোধ করব আপনারা এখনো সময় আছে, ক্ষান্ত হন। নাহলে এই ঐক্য যদি বিনষ্ট হয়, আগামী দিন আমাদের জন্য হয়তো একটা চরম বিপর্যয় অপেক্ষা করবে। নারিন খান, আমি আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আমি আজকে একটা পত্রিকায় দেখছিলাম, বিশেষ করে প্রথম আলো পত্রিকায় লিখছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা মনে করছে যে ডক্টর ইউনূস সরকার ঠিকমতো জনগণের পালস ধরতে পারছে না, তারা সরকারকে প্রেসারে রাখার জন্য আন্দোলন করবে। এবং উমেমা ফাতেমা উনি স্বীকার করেছেন যে সরকারের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, অনেক সিদ্ধান্ত আসছে ওনাদের সাথে। আগে বলা ছিল যে যেসব সিদ্ধান্ত হবে গুরুত্বপূর্ণ এদের সঙ্গে আলোচনা করে তারা নেবেন, কিন্তু অনেক সিদ্ধান্ত তারা জানেন না। তো এই বিষয়গুলো তারা উষ্মা প্রকাশ করেছে। তো এই ছাত্রদের সাথে ইউনূস সরকারের এই দূরত্বটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি এটা তাদের সাথে কি কোনো ধরনের মতের কোনো পার্থক্য দেখা দিচ্ছে কিনা?
মতের পার্থক্য না দেখা দিলে তো আজকে এই প্রসঙ্গটা আসতো না। আপনি দেখেন ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন, উনি প্রথমে এসে বললেন যে এই ছাত্ররাই তাকে কিন্তু এই পজিশনটা দিয়েছে এবং পদে এনেছে। তাহলে যে ছাত্রদেরকে উনি এমন করে এনলাইটেন করলেন, এমন করে প্রশংসার বাণীতে ভাসিয়ে দিলেন, মাস্টার মাইন্ড বললেন যে এটা তাদেরই হাতে করা, তাহলে নিশ্চয়ই কোনো দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব তৈরির কারণেই তো আজকে এই উষ্মাগুলো তাদের কাছে আসছে। এই যে দেখেন ছাত্ররা আজকে কিন্তু আমি দেখেছি ফেসবুকের অনেকের প্রোফাইলে লাল হয়ে গেছে আবার। তার মানে কি এই গভর্নমেন্ট কেন এটা বুঝতে পারছে না যে এই যে একটা দূরত্ব তৈরি হচ্ছে? আমরা কি কেউ এই গভর্নমেন্টের বিরুদ্ধে তো না, এবং কোনো না কোনোভাবে এই গভর্নমেন্টকে সফলতার মুখ দেখতেই হবে এবং আমরা তার সাথে থাকবো, তাই না? কারণ না হলে এই পরাজয় আমাদের সবার। যে আন্দোলনের কথা মোশাররফ ভাই বলছিলেন যে এটা তো আসলে ১.৫ মাসের আন্দোলন নয়, এই আন্দোলনটা তো বহু বছর ধরে চলছে, আমি বলবো ১৭ বছর, তাই না? এই নিপীড়ন নির্যাতনের কথা, এবং এটা পার্টিকুলারলি কোনো গ্রুপকে আপনি তার ক্রেডিট না দিয়ে যে মাটা পানি দিয়েছে ছাত্রদেরকে, তাদেরকেও আপনাকে দিতে হবে। তাহলে তাদের সাথে তো একটা দূরত্ব তাদের হচ্ছেই। আজকে আপনি দেখেছেন যে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনার ওনার পঙ্গু হাসপাতালে গেছে, মানুষের যে ক্ষোভ, আপনি এই গণভবনকে জাদুঘর না বানিয়ে আপনি মনোযোগটা দেন যারা আহত হয়েছে তাদের দিকে, আপনি বিচারের দিকে মনোযোগ দেন। যে এই যে গণহত্যাগুলো হয়েছে, হ্যাঁ, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, ৩৬টা শিশু মারা গেছে, এগুলোকে কি আপনার বিচারের আওতায় আনতে হবে না? আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলি। আমরা দেখলাম যে সরকার, বাংলাদেশ সরকার থেকে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারি করার জন্য চেয়েছে আর কি, একটা নোটিশ পাঠানো হয়েছে, চিঠি পাঠানো হয়েছে। এবং আমরা জানি যে শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত সরকার তাকে বেশ ভালো করেই রাখছে আর কি, মানে তাদের। তো আমরা কি মনে করি, মানে আমরা কি বিশ্বাস করতে পারি যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে আমরা ফেরত আনতে পারবো? যদিও আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে ভারতের সাথে, ভারত কি দেবে, কি মনে হয়? আপনি বিশ্বাস করলেও করতে পারেন, কিন্তু আমি করি না। কারণ শেখ হাসিনাই কিন্তু বলেছে যে ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত কোনোদিন ভুলতে পারবে না। সেটা প্রমাণ তো আপনি ভারতীয় মিডিয়াগুলোতে দেখতে পান, যে যেভাবে স্তুতি বাক্য শেখ হাসিনা সম্পর্কে বলা হয়। আর ইন্টারপোলে একটা রেড অ্যালার্ট জারি হওয়া মানেই কি বাধ্য যে তাকে ফেরত দিতে হবে? সেটা কিন্তু না। এর সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে, যে আমাদেরকে আন্তর্জাতিক আদালতে এটা গণহত্যা হিসেবে দেখিয়ে হেগে তাদেরকে একটা মামলা হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে বাংলাদেশে হয়েছে, তাই না? না, আইসিসি তো একটা মামলা হেগে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু সেখানে তাদেরকে যারা গণহত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে ওখানে নিতে হবে এবং সেই বিচারটা কিন্তু বাংলাদেশে করতেই হবে। আপনি আওয়ামী লীগকে বাতিল করে দেন বা তাকে ব্যান করেন, সেটা আমার কনসার্ন নয়। কিন্তু আমার কনসার্ন সেটা যে এই গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার কিন্তু এখানে হতেই হবে। এটার কিন্তু কোনো আপনি এখানে কোনো দ্বিমত জ্ঞাপন করার কোনো সুযোগই নাই। সো আপনি যতই বলেন, আমার সব সময় মনে হয় কি জানেন, যে এখন যে পরিস্থিতি, যে ভিডিও বার্তাগুলা বা ভয়েস মেসেজগুলা যে লিক হচ্ছে, এটা দিয়ে আসলে কি জানেন, একটা রাজনৈতিক দলের প্রধান এজেন্ডাই হচ্ছে তাকে লাইমলাইটে থাকতে হবে। তো এই দলটা লাইমলাইটে থাকার জন্য এই কাজগুলো করছে, অবভিয়াসলি যে তারা যাতে এইভাবে করেই হয়। আমি এখানে একটা কথা খুব দৃঢ়তার সাথে বলতে চাই, যে মোশাররফ ভাই কিছু চুক্তির কথা বলেন, যে এইসব যে চুক্তিগুলো ভারতের সাথে হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট কেন আমাদের কাছে সেটি প্রকাশ করে না? এই চুক্তির দলিলগুলোকে দেখার মানে অধিকার আমার একজন প্রান্তিক নাগরিক হিসেবে নেই? আমি কি সেটা দেখতে পারি না? তো এত লুকাছাপির কি আছে? এগুলো কেন প্রকাশ্যে আনে না? আমি মনে করি এই সরকারের সফলতা তখনই আসবে যে এই সরকারকে নিয়ে আমরা যারা ধোঁয়াশায় আছি, একটা ডিলেমায় আছি, মনে হচ্ছে নির্বাচন দেবে কি দেবে না, এবং এখনই কিন্তু ধরেন এই সরকারের যারা তার মানে একেবারেই সরাসরি সংযুক্ত, তাদের কিন্তু ফেসবুক প্রোফাইল লাল হয়ে গেছে। তাহলে এইটা কি এই সরকারের একটা ব্যর্থতা নয় 3 মাসে? সো অবশ্যই এটা একটা ব্যর্থতা। তো সেই জায়গাগুলোতে আমি চাই যে জবাবদিহিতামূলক একটা সরকার, এটা ইন্টারিম গভর্নমেন্ট খুব কম সময়ের, কিন্তু আমি চাই না যে এই ইতিহাসে মানে ডক্টর ইউনূস যিনি শান্তির বার্তা নিয়ে নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি কোনো অশান্তি ক্রিয়েট করে এখান থেকে চলে যান। কারণ বাংলাদেশের ইতিহাসে কিন্তু আপনি দেখতে পাবেন কোনো সরকার মানে পরবর্তী কোনো সরকারের হাতে তার ক্ষমতা হস্তান্তর করতে পারে না। হ্যাঁ, তো দেখেন একটা দেশ কিন্তু মধ্য বয়সে চলে গেছে, প্রায় 50-55 বছর হয়ে গেছে, কিন্তু এখনো যদি তার অ্যাটিটিউড
কিশোরী বা মানে কৈশোরে পদার্পণের মতো হয় তাহলে তো হবে না, আপনাকে ম্যাচুরিটির প্রমাণ তো দেখাতে হবে। তো আমি আশা করব যে এই সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে চাই না। এই সরকারের প্রত্যেকটা কাজে আমাদের সহযোগিতা থাকবে, আমরা তাদের পাশে আছি। আমি নিজেকেও সরকারের একটি অংশ মনে করি, কিন্তু সাথে সাথে জবাবদিহির জায়গা থাকতে হবে। এবং সরকারকে প্রকাশ্যে যদি আপনি কোনো উপদেষ্টা লাইভে এসে অনেক কিছু বলতে পারেন, তাহলে প্রকাশ্যে এসে আপনি বলতে পারছেন না যে কেন সেন্ট মার্টিনে এটা আপনি করলেন, বা কেন আপনি ইলেকশনের একটা ডেট দিচ্ছেন না। যত যাই বলেন না কেন, ইলেকশন নিয়ে কথা বলতে হবে, কারণ আপনি যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান, ইলেকশনের কোনো বিকল্প নাই। ধন্যবাদ। আমি একটু মোশাররফ ভাইয়ের কাছে আসি। মোশাররফ ভাই, আমার হাতে প্রায় সময় শেষ। আপনার কাছে কি মনে হয় যে ইলেকশন নিয়ে কি কোনো মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কনফিউশন আছে যে ইলেকশন খুব আর্লি হচ্ছে না, কিংবা ইলেকশন ডেট কেন ঘোষণা করছে না? মানে না, এইটা আমাদের মধ্যে মানে ডেট নিয়ে কোনো সংশয় নাই, কিন্তু অস্বস্তি আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। কি ধরনের অস্বস্তি? অস্বস্তিতে একটা হলো, আপনি যে কোনো বাংলাদেশের মানুষকে এখন জিজ্ঞেস করেন, আমরা যখন রাস্তায় নামি অথবা আপনি সাংবাদিক হিসেবে, গণমাধ্যমের লোক হিসেবে আপনি যখন হাঁটবেন, সাধারণ মানুষ যখন আপনাকে চিনবে, যে ভাই আসলে কি বাংলাদেশের নির্বাচন হবে? এটা কি 1/11-এর একটা ঈদ থেকে, মানে ওই যে না না, কারণ এই যে রাজনৈতিক দলগুলির যে প্রত্যাশা বা যে দাবি যে আপনি একটা রোড ম্যাপ যখন এটা করছে না, তখনই মানুষের মধ্যে একটা বলছে না যে ডিসেম্বরে করবো আমরা রোড ম্যাপ। ডিসেম্বরে আপনার কি রোড ম্যাপ? ওই যে সংস্কার কমিটির রিপোর্টগুলো পেলে তারা নির্বাচনের একটা ঘোষণা করবে। যদি করে তাহলে আমরা আশাবাদী হতে চাই। আমরা তো এখনো নিরাশাবাদী না, আমরা আশাবাদী হতে চাই। কিন্তু আমার মনে হয় সেটা একটা দৃশ্যমান মানে একটা ঘোষণা তাদের হওয়া উচিত। আসলে এটা তো একটা সাইকোলজিক্যাল ট্রমা তৈরি হয়েছে। আপনি দেখবেন, আমরা তো এই রাস্তাঘাটে চলি বা পলিটিক্স আমরা করি, যখন এই যে আমরা যখন মানুষ আমাদের নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করে, ভাই আসলে কি বাংলাদেশের নির্বাচন হবে, বা কবে নাগাদ হবে, কতদিন লাগবে, এই যে মানুষের তো উৎকণ্ঠা, এই জায়গা কেন আমরা রাখবো? এটাকে জনগণকে আমরা ফ্রি করে দেই। বাংলাদেশ জাতিতে এমনি নানা সংকটে আমরা আবদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই রাজনৈতিক অশান্তি, আমাদের নামে মিথ্যা মামলা এখন আদালতে হাজিরা দিতে হয়, রাজনৈতিক দলগুলির নানা সংকট, দেশের সংকট, আপনার এই যে আমাদের কর্মসংস্থান নাই, নানা সংকট আছে। তারপর এই যে ডলার সংকট, আপনার এলসি করতে পারছেন না, তারপর একটা বিরাট সিন্ডিকেশন আছে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য। তো সুতরাং আমার মনে হয় এই ধোঁয়াশার মধ্যে না রেখে এই সরকার স্পষ্ট ভাষায় বলা উচিত, দিস ইজ আওয়ার ওয়ার্ক, এই আমরা করতে চাই। 1 মিনিটে যদি কিছু বলেন। আজকে যে চিকিৎসা নিয়ে যে আন্দোলনটা করেছে, আমি সেটার সাথে একেবারেই সহমত। যে আমার মনে হয় যে যারা রক্ত দিয়েছে তাদেরকে তাদের একটা পুনর্বাসন করার ব্যবস্থাই সরকারকে করতেই হবে, এটাতে কোনো দ্বিমত নাই। এবং তার সাথে সাথে আমি প্রতিটা টকশোতেই এটা বলি, আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া, যাকে তিলে তিলে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হয়েছিল, এই ধরনের যে রাজনৈতিক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে একটি দলকে নির্মূল করে দেওয়ার জন্য, এবং তাকে আমি বলবো এটিও এক ধরনের মানে হত্যার শামিল, হত্যা করার একদম পরিকল্পনা, এগুলোরও বিচার হতে হবে। আমি মনে করি প্রতিটা জীবনের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আপনাকে অ্যাবডাক্ট করা হয়েছে, আপনাকে গুম করা হয়েছে, প্রতিটা পরিবারের চোখের পানির বিচার এই সরকারকে করতে হবে বা নিশ্চয়তা দিতে হবে যে তারা এটি করবেন। ধন্যবাদ নাহরিন এবং মোশাররফ ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।